হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রাইট নাও শুনতে পাচ্ছেন রাফি দ্য হরর স্টোরি নিউ একটা এপিসোড। এবং এই নিউ এপিসোড নিয়ে কে আসলো? হ্যাঁ, আমি বরাবরের মতো শাহরিয়ার রাফি আছে আপনাদের সাথে, এবং আশা করি আপনারা বেশ ভীষণ রকম ভালো আছেন। ঠিক এভাবেই ভালো কেটেছে আশা করি আপনাদের ঈদ এবং ঈদের ছুটি, এবং আই হোপ আপনারা নিরাপদভাবে আপনাদের নিজেদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছেন। আপনারা যদি আমাদের নিউ অথবা ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রাইট নাও সিচুয়েশনটা কী। এবং ইয়েস, আমি একটু দুঃখিত, কারণ আফটার লং টাইম, ভেরি লং টাইম পর আমি আবার ইউটিউবে ব্যাক করলাম। বাট চাই না যে বাড়তি কথা বলে আমি আপনাদের সময়টা নষ্ট করতে। আজকে আমাদের সাথে দুইটা ঘটনা রয়েছে, এবং এই দুটোটা ঘটনাই কিন্তু অডিও স্টোরি। অ্যান্ড আমি সবসময় আপনাদেরকে ইন্সপায়ার করি যে আপনারা অডিও স্টোরি পাঠাবেন, কারণ এটা এক তো আপনার লেখার কোনো কষ্ট নেই, এবং আপনি যদি চান আপনাদের যে ঘটনাটাই সেটা আমি ডিরেক্ট আমার ভিডিওতে প্রচার করি, সেটারও কিন্তু একটা সুযোগ সুবিধা থাকে। তো আজকে যে দুইটা ঘটনা, সেই দুইটা ঘটনাতে চলে যাচ্ছি। বাট যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার যে ঘটনাটা সেটা পাঠানোর যে মাধ্যম ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশন দুইটাতেই দেওয়া থাকবে। সো চলুন আর দেরি না করে আমাদের ঘটনাতে চলে যাওয়া যাক। প্রথম যে ঘটনাটা সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন সিয়াম ভাই, এবং আমি আমার স্টাইলে এখন বলছি ঘটনাটা শোনার পর। তো ঘটনাটা যেটা হয় আজ থেকে বেশ খানিক বছর আগে 2017 সাল ছিল, এবং সময়টা ছিল ঠিক সেম এরকম ঈদ উল ফিতরের টাইম। তো ঈদের দিনটা বেশ ভালোভাবে কাটে সিয়াম ভাইয়ের, এবং ঈদের ঠিক পরের দিন অ্যারাউন্ড দুপুরের দিকে হঠাৎ করে ওনার আম্মার নাম্বারে ওনার আম্মু কে একজন কল করেন, এবং ফোনটা রিসিভ করতেই বুঝতে পারেন যে ওনার যে মামা তিনি কল করেছেন। এবং মামা তখন বলেন যে তিনি এরকম গ্রামের বাড়িতে ঈদের জন্য সবাই এসেছে, তো যেহেতু আজকে ঈদের সেকেন্ড ডে তিনি যাচ্ছেন ওনার নিজের প্রাইভেট গাড়ি নিয়ে। তো তিনি ওনার মামা আর কি ওনার আম্মাকে বললেন যে তিনি চাইলে সিয়ামকে সাথে করে দিয়ে দিতে পারেন। তখন সিয়ামকে জিজ্ঞেস করাল, এবং সিয়াম তো খুব এক্সাইটেড, এক পায়ে একদম এক্সাইটেড, কারণ ঈদে দেখা যায় যে আত্মীয় স্বজনের সাথে, কাজিনদের সাথে ঈদ স্পেন্ড করার কিন্তু মজাটাই আলাদা। সবাই থাকে, খুব আনন্দ হয়, ঘোরাফেরা, আড্ডা, অনেক ভালো কাটে আসলে ঈদটা। তো সিয়াম ভাই যিনি উনি আর দেরি না করে খুব দ্রুত ওনার কাপড় চোপড় গুছিয়ে নেন এবং বেরিয়ে যান। ওনার মামা যেই জায়গায় দাঁড়াতে বলেছেন সেখানে গিয়ে দাঁড়ান, এবং ওনার মামা আসেন, এবং মামার সাথে এরকম ওনার জার্নি শুরু করেন। তো মোটামুটি ঘণ্টাখানিক ড্রাইভ করার পর উনি কিছু পার্সোনাল রিজনের জন্য ওনার যেই লোকেশনগুলো আছে এবং অন্যান্য যে ক্যারেক্টারের নামগুলো আছে তিনি এগুলো উল্লেখ করেননি। তো উনি ওনাদের গ্রামের বাড়িতে মোটামুটি ঘণ্টাখানিকের ড্রাইভের পর মামার সাথে গিয়ে পৌঁছানোর পর সবার সাথে দেখা, খুব আনন্দ, হাসি মুখ, খুব ভালোই সময় কাটছিল। তো সেই দিন যেটা হয়, আর যেহেতু যেতে যেতে রাত হয়ে যায়, আর কোথাও বাহিরে যাওয়া হয় না, বাসাতেই সবাই মিলে আড্ডা এবং গল্প সব কিছু করা হয়। ঈদের ঠিক সেকেন্ড ডে যাওয়ার পর থার্ড ডেতে দিনের বেলা ওনারা সবাই ঘুরতে বের হন, বেশ এনজয় করেন। বিকালের দিকে ওনার যে কাজিন ছিল, খালাতো ভাই আর কি, উনিও ওইখানে থাকতেন না, অন্য জায়গা থেকে এসেছেন। এক একজন রিলেটিভ এক এক ডিস্ট্রিক্টে থাকে, বাট ঈদের কারণে সবার একত্রিত হওয়া। তো যেটা হয়, ওনার যে কাজিন, ওনারা খুব ক্লোজ ছিলেন, লাইক এ ফ্রেন্ড। যদিও এই যে সিয়াম ভাই থেকে ওনার কাজিন অ্যারাউন্ড 2 থেকে 3 বছরের সিনিয়র ছিলেন। তো ওনার যে ভাই, ওনার খালাতো ভাই ওনাকে হঠাৎ করে এরকম বলে যে, তোর কি মনে আছে ছোটোবেলায় একবার আমরা শুনেছিলাম যে এখানে একটা মার্ডার হয়েছিল? তো তখন সিয়াম ভাই বলে যে, কোন ইনসিডেন্টের কথাটা তুই বলছিস? তো তখন এরকম ওনার যে কাজিন, সে এরকম মনে করে দিয়ে যে এরকম এখান থেকে 2টা এলাকা পরে একটা গেস্ট হাউস আছে, বা বলতে পারেন যে একটা থাকে না গ্রামের মধ্যে খুব ফ্যান্সি টাইপের হাউস, কেউ থাকে না, খুব সুন্দর পরিপাটি, এরকম আর কি একটা হাউস আছে। তো এখানে একবার একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো তখন হঠাৎ করে সিএম ভাই ওনার হঠাৎ করে মনে পড়ে যে হ্যাঁ, এরকম তো আজ থেকে বেশ কয়েক বছর আগে শুনেছিলাম যে খুব ব্রুটালি ওইখানে এরকম একটা মার্ডার ইনসিডেন্ট ঘটেছিল। তো তখন ওনার খালাতো ভাই বলে যে, তাহলে চল আমরা যাই ওইখান থেকে ঘুরে একটু দেখে আসি ওই জায়গার এখনও অবস্থা ঠিক কীরকম। তো তখন সিএম ভাই বলে যে ঠিক আছে, ওকে আমরা চলো দুজন গিয়ে ঘুরে দেখে আসি। তো তখন ওনার কাজিন বলে যে
আমি তো এখানে এখানে বেশি একটা থাকি নেই বা বেশি একটা ঘোরা হয়নি, তুই এখানে বেশি একটা ঘুরছস, তুই নিয়ে যেতে পারবি, মানে তোর চেনা আছে তো রাস্তাঘাট? তখন সিয়াম ভাই বলে যে থাকবে না কেন, এই জায়গায় আমার অনেক ছোটোবেলায় আমার অনেক স্মৃতি, অনেক মেমোরিজ আমার এই জায়গাতে, আমি এখনও একদম মানে চোখ বন্ধ করে আমি নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তখন সিয়াম ভাইয়ের যিনি কাজিন, বাই দ্য ওয়ে আমরা হয়তো একটু আপনাদেরকে এভাবে বলতে প্রবলেম হতে পারে, আমরা একটা ছদ্মনাম ব্যবহার করি, ধরে নিলাম মিরাজ ভাই ওনার কাজিনের নাম। তো মিরাজ ভাই তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আরেকটু অন্ধকার হোক, আরেকটু সন্ধ্যা হোক, তারপর আমরা যাই, কারণ আমরা যদি এত আগে আগে যাই তাহলে যেই ফিলটা, যেই ভাইবটা আমরা সেটা কিন্তু পাবো না। তখন সিয়াম ভাই বলে যে শিওর তো, যদি কোনো প্রবলেম হয়, কারণ ওদিকে আমরা যেই সাইডটাতে আমাদের নানার বাড়িটা পড়েছে গ্রামের, এটা একটু মফস্বল টাইপের এরিয়া, মোটামুটি জমজমাট, বাড়িঘর, দোকানপাট সব কিছু আছে। বাট ওই যে গেস্ট হাউসটা যেখানে এরকম মার্ডার ইনসিডেন্ট হয়েছিল, এটা কিন্তু বেশ মানে প্রায় 2-3টা গ্রাম অতিক্রম করে বেশ ভিতরে পড়েছে। মানে ওইখানে এরকম একটা সিচুয়েশন যে রাস্তাঘাটে মানুষজন তো দূরের কথা, মানে সন্ধ্যার পরে কোনো রাস্তায় মানে লাইটও ঠিক ওইরকমটা নেই। হ্যাঁ, মানে খুব নিরিবিলি একটা জায়গা। তখন এরকম বলে যে সমস্যা নেই, সাথে তো ফোন আছে, আমরা কী বা প্রবলেম হবে, ওদিকে তো এরকম ছিনতাইকারী ডাকাতি এগুলোর তো ভয় তো নাই, আর ভূতের ভয় এটা আমরা দুইজন আছি, ভয়ের কি হইল। তখন যেটা হয়, তারা এরকম একটু মাগরিবের ঠিক আগ মুহূর্তে তারা বের হন। তারা মিরাজ ভাই যিনি ওনার কাজিন বলেন যে চল আমরা বের হই, আর যেতে যেতে অন্ধকার হয়েই যাবে। ওনারা তখন এরকম হাঁটা শুরু করলেন, হাঁটছেন এবং মাগরিবের আজান হয়ে গেছে, বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে। তো হাঁটতে এরকম ওনারা হচ্ছে যে সেই গেস্ট হাউসটা পর্যন্ত পৌঁছান। তো ওই গেস্ট হাউসটার সামনে যাওয়ার পর ওনারা এরকম রিয়েলাইজ করেন যে বাড়িটা মনে হচ্ছিল বাইরে থেকে, ধরেন একটা বাড়িতে যদি মানুষজন থাকে তাহলে ওটার যেই বাহ্যিক যে দৃশ্যটা ওইটা যেরকম হয়, এবং একটা বদ্ধ বাড়ির কিন্তু বাহ্যিক দৃশ্যটা ঠিক সেম ওইরকমটা হয় না। তো তখন যখন ওনারা বাড়িটার সামনে যান, তখন ওনারা একটু ইতস্ত বোধ করছিলেন, ওনাদের কাছে মনে হচ্ছিল যে যদি কোনো মানুষজন থাকে তাহলে বিষয়টা কেমন না, হঠাৎ করে এরকম উকি ঝুঁকি দিলে। তো ওনারা ফার্স্টে একটু বাইরের দিক থেকে অ্যানালাইজ করার চেষ্টা করেন যে বাড়িতে কেউ আছে কিনা, বাট ওনারা বাইরে থেকে যেটা বুঝেন পুরো বাড়ি এরকম সামনে শুধু একটা লাইট জ্বলছে, যেটা কিনা রাস্তা এবং বাড়ির এক অংশ, ফ্রন্ট অংশটা আর কি, ফ্রন্ট সাইডটা কাভার করছে আলোতে, বাট বাড়ির পুরো একদম লাইট টাইট সব কিছু অফ। তো তখন ওনারা সাহস করে করলেন কি, বাড়ির কোনো মেইন গেট ছিল না, ওপেন ছিল আর কি। তো ওনারা ঢুকেন এবং সেই বাড়ির দরজার সামনে যান, গিয়ে বুঝতে পারেন যে হ্যাঁ বাড়িতে কেউ নেই, পুরো নিরিবিলি অন্ধকার। তো তখন ওনাদের কাছে একটু মানে ওনাদের একটু গুজবাম্পস আসা শুরু করলো, কারণ এই বাড়িতে আসছে কয়েক বছর আগে ব্রুটালি প্রায় 2 থেকে 3 জন ফ্যামিলি মেম্বার, কী কারণে সেটা উনি উল্লেখ করেননি, বাট ব্রুটালি ওনাদেরকে হত্যা করা হয়। তো ওনারা তখন একটু উকি ঝুঁকি দিচ্ছিলেন, এবং ওনার কাজিন যিনি মিরাজ, ওনার কাজিন, ওনার কাছে কেন যেন মনে হচ্ছিল ওনাদের যে মানে মেইন রোডটা ওইখানে পাশে হচ্ছে যে এরকম ওনাদের জানালা ছিল, এবং জানালা ছিল থাই গ্লাসের। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার ওই যে কালারিং স্কাই ব্লু বা নেভি ব্লু টাইপের যে থাই গ্লাসগুলো থাকে ওগুলা। তো উনি তখন করেন কি, এরকম ওই গ্লাস দিয়ে হচ্ছে যে এরকম ভেতরে তাকানোর চেষ্টা করে যে দেখি তো ভেতরে কী অবস্থা, কী আসলে বিষয়। তো উনি নোটিস করেন যে ভেতরে কোনো একজন মহিলা হাঁটাহাঁটি করছেন। তো এটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান। ভয়টা হচ্ছে ভূতের ভয় যে এরকমটা না, ভয়টা হচ্ছে ওনার কাছে মনে হলো যে ভিতরে মনে হয় মানুষ আছে। তো যদি এভাবে দেখে যে আমরা আয়না দিয়ে উকিঝুঁকি করতেছি, তখন তো বিষয়টা খারাপ দেখা যায় না। তার মধ্যে এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, তখন তো দেখা যাবে যে মানুষজন চিল্লাচিল্লি করবে, জড়ো হবে। তো উনি এই জিনিসটা দেখে তিনি বের হয়ে যান, এবং বের হয়ে ওনারা হচ্ছে যে এরকম হেঁটে চলে আসেন, এবং সিয়াম ভাইকে বলেন যে এরকম মনে হয় ভিতরে লোক আছে, আমি দেখলাম যে এইমাত্র একটা ভিতরে মহিলা হাঁটা চলাফেরা করতেছে। তো ওনারা ওইখান থেকে দ্রুত হেঁটে ওনারা বাসায় এসে বলেন। তো ওই দিন রাতে ঘুমাতে মোটামুটি বেশ খানিকটা হচ্ছে ওনাদের লেট হয়ে যায়, এবং মাঝরাতের দিকে ওনারা যখন ওনাদের একসাথে ওনারা ফ্লোরিং করে ঘুমিয়েছিল, তো ঘুমানোর সময় ওনাদের সাথে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হয় কি, এরকম ওনার যে কাজিন ছিল, ওনার কাজিনকে হচ্ছে এরকম বোবা ভূত, আপনারা হয়তো অনেকে শুনেছেন, কেউ হয়তো বিশ্বাস করবেন বা কেউ হয়তো স্লিপ প্যারালাইসিস হিসাবে এটাকে ব্যাখ্যা করবেন। বাট ওনার যে কাজিন ছিল সিয়াম ভাইয়ের, মিরাজ ভাই যিনি, ওনাকে এরকম রাত্রেবেলা হঠাৎ করে বোবা ভূত ধরেন, বাট পরে হচ্ছে যে ছেড়েও দেন। ঠিক সেম ওনার ধরার কিছুক্ষণ পর সিয়াম ভাইকে যিনি, ওনাকে হচ্ছে যে এরকম বোবা ভূত ধরে।
বোবা ভূত ধরার কারণে যেটা হয়, উনি বেশ খানিকক্ষণ এরকম ছটফট করছিলেন, হাত পা নাড়াচাড়া করছিলেন। মিডলে ওনার হচ্ছে মামা, সম্পর্কে একজন মামা, তিনি ঘুমিয়েছিলেন। তো তিনি ওনার এই হাত পা ছোটাছুটি করার কারণে তিনি বিষয়টা বুঝতে পারেন, এবং বুঝে তিনি যেটা করেন, এরকম একটা ধাক্কা দেন, বুঝতে পারেন যে হয়তো কোনো প্রবলেম হয়েছে। তখন গিয়ে ওই সিয়াম ভাইয়ের কাছে মনে হলো যে ওনাকে এই বোবা ভূতটা ছেড়ে দিয়ে চলে গেছে। তো ঘুমন্ত চোখ ছিল, যে কারণে আর না উঠে ছেড়ে দেওয়ার পর তিনি আবার এরকম শুয়ে পড়েন। বাট সারপ্রাইজিংলি সকালবেলা ওঠার পর যখন এই বিষয়টা ওনারা এক্সপ্লেন করছিলেন, আরেকজনের সাথে আলোচনা করছিলেন, ওনার মামা ওয়াশরুম থেকে আসার পর এরকম উনি বলেন যে আমার রানের মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটু জ্বালা পোড়া করছিল। আমি এরকম কাপড় উঠিয়ে দেখলাম যে আমার রানের মধ্যে মোটামুটি বেশ খানিকটা বড় একটা খামচির দাগ। তো ওনারা তিনজন তখন মোটামুটি বেশ প্যানিকড হয়ে যান। তো এটা ছিল হচ্ছে সিয়াম ভাইয়ের স্টোরি, এবং উনি আদৌ বুঝতে পারছিলেন না যে এটা হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন। এবং ওনার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ওই যে ওনারা যেই গেস্ট হাউসটাতে ওনারা সন্ধ্যার টাইমে গিয়েছিলেন, ওখান থেকে হয়তো এই প্রপার এই বিষয়টা হয়তো কোনো একটাভাবে হয়তো একই সূত্রে কথা। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা দিবেন যে আসলে এটা ঠিক কী কারণে, মানে এটা কি জাস্ট একটা র্যান্ডম বিষয়, নাকি সন্ধ্যার সময় বাইরে যাওয়ার কারণে, নাকি ওই গেস্ট হাউসটা ভিজিট করতে গিয়েছিলেন, ওখানে কোনো হয়তো সুপার ন্যাচারাল কোনো বিষয় ছিল বা প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি হচ্ছিল। আপনারা অবশ্যই জানাবেন। এবং এরই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে স্টোরিটা, সেই সেকেন্ড স্টোরিতে আমরা চলে যাচ্ছি। তো আমাদের যে সেকেন্ড যিনি স্টোরিটা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে, এবং ময়মনসিংহ থেকে আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটা হাবিব ভাই। তিনিও সেম এরকম হোয়াটসঅ্যাপে অ্যাজ অডিও ক্লিপ হিসাবে পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন যে ওনার যে অডিও ক্লিপ সেটা প্রচার করার কোনো দরকার নেই, আমি শুনে যাতে নিজের স্টাইলে করে এই ঘটনাটা শেয়ার করি। তো ঘটনাটা ছিল 2022 সালের শীতের সময়, মেবি ডিসেম্বর মাস তিনি বলেছিলেন, হ্যাঁ ডিসেম্বর মাস। তো 2022 সালের ডিসেম্বর মাসে হঠাৎ করে যেটা হয়, ওনার যে কলেজে যে এক্সাম শেষ হয়ে যায় এবং তিনি খুব বোর হচ্ছিলেন। তো হঠাৎ করে তো ওনার হচ্ছে যে এরকম সবাই ফ্যামিলির কয়েকজন রিলেটিভরা মিলে হচ্ছে এরকম প্ল্যান করেন যে গ্রামে ঘুরতে যাবেন। তো যেমন কথা তেমন কাছে, তিনিও হাবিব ভাইও চিন্তা করেন যে অবসর সময় গ্রামে থেকে গিয়ে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, হাবিব ভাই যে ঘটনাটা ময়মনসিংহের যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ইনসিডেন্টটা ঘটেছে হচ্ছে ময়মনসিংহে, বাট উনি হচ্ছে ইন রিয়েল উনি ঢাকাতেই মূলত থাকেন। তো ঢাকা থেকে হচ্ছে সকালে অ্যারাউন্ড 9টা 9:30টার দিকেই তিনি বাসার থেকে বের হয়ে যান, এবং ওনার যেই গ্রামের বাড়ি সেটার উদ্দেশ্যে রওনা হন। তো গ্রামে গিয়ে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে, এবং ওইখানে সবাই ছিল, ওনার রিলেটিভ এবং অন্যান্য কাজিন আত্মীয় স্বজন সবাই ছিল। তো বেশ খানিক দিন এরকম ওইখানে ওনার বেশ ভালোই কাটে সবার সাথে। গ্রামের যে মজাগুলো আছে তিনি সেই জিনিসগুলো করতে থাকেন। তো হঠাৎ করে এরকম একদিন ওনাদের পাশের বাড়ির একটা দুঃসম্পর্কে আত্মীয়, সম্পর্কটা কীরকম, ধরুন ওনার হাবিব ভাইয়ের যিনি মামি আছেন, ওনার মামির বোনের ছেলে, এরকম আর কি সম্পর্কটা। বাট যেহেতু গ্রামে পাশাপাশি বাড়ি, ওনাদের খুব ভালো ক্লোজ বন্ডিং, ওনাদের সাথে খুব ফ্রেন্ডলি টাইপের সম্পর্ক। তো সেই ভাই এরকম বলেন যে আচ্ছা ভাই, আপনারা তো ঘুরতে আসলেন, সব কিছুই করা হলো, এখানে ব্যাডমিন্টন খেলা হলো, তারপরে আমরা হচ্ছে মাছ ধরতে গেলাম, বাজারে গেলাম, সব কিছুই করা হয়েছে, তো চলেন আমরা একদিন এরকম রস চুরি করে খেতে যাই। তো এরকম বলল যে রস চুরি করে খেতে যাবো কেন, আমরা এমনি রস যাই খাই। তখন বললো যে না দেখেন, রস এমনি আমরা যদি খেতে চাই বাজারে গেলে অনেক টাকা লাগবে, আর এমনি যারা গাছের মধ্যে হচ্ছে দিছে তারা ফ্রি তো খাওয়াবে না অবশ্যই। তো যেটা করতে হবে, রাত্রের বেলা আমাদের যাওয়া লাগবে। তো যেমন কথা তেমন কাজ, মোটামুটি বেশ গভীর রাতে 2:20 এরকম টাইমের দিকে সবাই হচ্ছে বের হওয়ার পরে ওনাদের যিনি ওই যে দুঃসম্পর্কে যিনি রিলেটিভ ভাই ছিলেন, উনি এরকম বেশ খানিকটা দূরে, এত রাতে তো কোনো রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না, প্রায় 40-50 মিনিটের মতো হাঁটা লাগে, এতটা দূর হেঁটে যেতে 40-50 মিনিটের মতো লাগে। বাট শীতের টাইম ছিল, সবাই একসাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল সবাই এরকম, আর ভালোই লাগছিল সবার। তো হেঁটে যাওয়ার পর ওই জায়গাতে যাওয়ার পর ওই যিনি ভাই ছিলেন তিনি বললেন যে তোমরা একটু সাইডে গিয়ে দাঁড়াও, আমি আগে একটু চেক করে আসি, দেখি যে কেউ আছে কিনা। তো উনি ভালো মতো একটু আশপাশে চেক করে দেখেন যে না, কেউ নাই। তখন ওনারা হচ্ছে যে সেই গাছটার ওইখানে যায় এবং
ওনাদের সাথে আরেকটা ভাই ছিলেন, উনি আবার গাছ এগুলা বাওয়া মানে মানে একটু গ্রামের ভাষায় বললাম, বাওয়াতে খুব ভালো এক্সপার্ট ছিলেন, খুব সুন্দর গাছ বাইতে পারতেন। তো উনি এরকম গাছে ওঠেন, উঠে হচ্ছে যে ওই রকম হাঁড়িটা নামানোর পর হচ্ছে যে ওনারা এরকম করেন কি, সেই যে ইয়াটা থাকে, রসের যে হাঁড়িটা থাকে, ওনারা এটা বললেন যে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যাবে না, কারণ যিনি করছেন উনি যদি আয়সা দেখেন তাহলে একটা সমস্যা হতে পারে। আমরা এক কাজ করি, আমরা একটু হাইটা দূরে এরকম ধান ক্ষেতের ওদিকে যাই। তো ওনারা এরকম খোলা ধান ক্ষেত ছিল এবং শীতের টাইম ছিল, শীতের টাইমে কিন্তু অনেকটা আগেই ধান কাটা হয়। অনেক গ্রামে দেশে আপনারা যদি গিয়ে থাকেন, তো ধান ক্ষেতটা তখন হয় কি, শীতের কারণে যেটা হয় যে পানিটা সেটা শুকায় ধান ক্ষেতটা অনেকটা মাঠের মতো, খেলার মাঠের মতো উপযোগী হয়ে যায়। তো ওনারা এরকম মাঠে গিয়ে বসেন, সাথে করে হতেছে যে এরকম গ্লাস এবং বোতল নিয়ে গেছিলো, ওনারা যতটুকু খাবার খাবেন এবং বাকিটুকু হইতেছে পুরো হাঁড়ি ভর্তি রস ছিল। তো ওনারা এরকম রস টস খান এবং খুব হাসাহাসি করেন, মজা করেন, আড্ডা দেন। তো ওনাদের মধ্যে হচ্ছে যে এরকম হাবিব ভাই যিনি, ওনার হঠাৎ করে এরকম একটু প্রস্রাবের চাপ আসে। তো ওনারা বলে যে ভাই তোরা একটু বয়, আমি একটু পাশে থেকে যাই, একটু পেশাবটা করে আসি। তো উনি একটু উপরে ওঠেন, মানে ধান ক্ষেতটা ছিল নিচু, এবং উনি একটু রোডে ওঠেন। রোডে ওঠে তিনি হচ্ছে যে এরকম একটা গাছের নিচে তিনি গিয়ে এরকম প্রস্রাব করছিলেন। তো উনি এরকম যখন প্রস্রাব করছিলেন, উনি আশপাশে এরকম তাকাচ্ছিলেন, হ্যাঁ এরকম। তো হঠাৎ করে কেন যেন উনি কি মনে করে যেন উনি হচ্ছে যে ওনার ঠিক উপরে দিকে হচ্ছে উনি তাকালেন। হ্যাঁ, উনি একটা বেশ বড় একটা কি গাছ ছিল, তিনি সেটা নিজেও মানে বুঝতে পারেননি ওইটা কী টাইপের গাছ ছিল, বাট ওনার ভাষ্য মতে গাছটা ছিল বেশ খানিকটা মোটা চওড়া একটা গাছ ছিল। তো উনি প্রস্রাব করছিলেন দাঁড়িয়ে, এবং কি মনে করে যেন তিনি হচ্ছে যে এরকম উপরের দিকে তাকান। উনি উপরের দিকে তাকিয়ে দেখতে পান যে একটা মানুষ, পুরুষ আর কি, আকৃতিটা হচ্ছে বামন আকৃতির, এবং গাছের একদম টপ অফ দ্য গাছের মধ্যে হচ্ছে বসে আছে, এক পা ঝুলাচ্ছে এবং আরেক পা হচ্ছে গাছের মধ্যে দিয়ে, মানে অনেকটা আমরা এইভাবে বসি না, এক পায়ের মধ্যে এরকম আমরা হচ্ছে হেলান দিয়ে এরকম বসলে যেরকম হয় মাটিতে বসলে, এইভাবে এরকম এক পা ঝুলাচ্ছে এবং আরেক পা গাছের মধ্যে দিয়ে হচ্ছে যে কি যেন একটা হাতের মধ্যে কচর মচর করে হইতেছে খাচ্ছে। এবং যেই হাবিব ভাই উপরের দিকে তাকান, ওই জিনিসটার সাথে, ওই বামন আকৃতির যে জিনিসটা, ওইটার সাথে হচ্ছে হাবিব ভাইয়ের চোখাচোখি হয়, আই কন্ট্যাক্ট হয়। এবং ওই জিনিসটা বা হাবিব ভাইকে দেখে একটা মানে বিশ্রী টাইপের বা একটা ভৌতিক টাইপের বলতে পারেন, অবভিয়াসলি কোনো সুন্দর কোনো হাসি তবে না, বেশ ভৌতিক টাইপের একটা হাসি দেন। এই জিনিসটা দেখে হাবিব ভীষণ রকম ভয় পান এবং ও মা গো, ও বাবা গো বলে তিনি হচ্ছে যে এরকম জোরে চিৎকার দিয়ে তিনি একটা দৌড় দেন, এবং ওই ধান ক্ষেতটা যেহেতু একটু নিচু জমিনে ছিল, উনি নামতে গিয়ে হচ্ছে যে বেশ খানিকটা জোরে একটা উষ্টা খান। এই জিনিসটা আবার ওনার ওইখানে যে ভাই ব্রাদার এবং যারা ছিল তারা এই জিনিসটা ওনাদের কানে আসে। তো তারাও এরকম বলে যে কী হয়েছে এরকম বলে তারা দৌড় দিয়ে ছুটে যায় এরকম, এবং যাই দেখে যে হাবিব ভাই পরে একদম পাটা হাতটা ছিলে গেছে একদম। তো হাবিব ভাইকে এরকম উঠায় নিয়ে যায়। তো তখন হাবিব ভাই এরকম বলে যে ভাই এখান থেকে তাড়াতাড়ি চলেন, সমস্যা আছে। তো তারাও হয়তো বিষয়টা কিছুটা আঁচ করতে পারে এবং তারা ওইখান থেকে তাড়াতাড়ি লিপ নেয়, ওইখান থেকে তাড়াতাড়ি ওই জায়গাটা তারা পরিত্যাগ করে। এবং বাসায় যাওয়ার পর যখন ভালো মতো হাত মুখ ধুয়ে আসার পর তখন হাবিব ভাই তাদেরকে এরকম বলে যে আমি তো এই জায়গায় এরকম প্রস্তাব করতে গিয়ে এরকম বিষয় দেখছি। তো তখন ওনাদের মধ্যে একজন সিনিয়র ভাই ছিলেন, তখন উনিও বলেন যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে আমরা লাগলে আবার কালকে সকালে শুনবো না, রাত করে এইসব বিষয় ঘটলে এগুলা বলতে নেই। তো ওনারা ঘুমায় পড়েন এবং ঘুমানোর পরে সকালবেলা এই বিষয়টা নিয়ে ডিসকাস করেন। এটা ছিল হাবিব ভাইয়ের এরকম শীতের মধ্যে 2022 সালে গ্রামে ঘুরতে গিয়ে ওনার সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট। তো যাই হোক, আশা করি এতদিন পর যে আমি ব্যাক করলাম আপনাদের এই ছোট দুইটা ঘটনা, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, এবং আমি আসলে মন থেকে খুবই দুঃখিত, কারণ রোজার মধ্যে প্রথম দিকে 2-1টা হয়তো এপিসোড আপনাদেরকে উপহার দিয়েছিলাম, বাট আমি এতটাই ব্যস্ত হয়ে যাই রোজার মধ্যে, যে কারণে রোজায় আমি আর নতুন কোনো এপিসোড আপনাদেরকে দিতে পারি না। এবং সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে রোজার মধ্যে তাও তো 2-1টা এপিসোড আপনাদেরকে আমি উপহার দিয়েছি। ঈদের মধ্যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, আফনান দ্য হরর ওয়ার্ল্ড বলেন, RJ রাসেল ভাই বলেন, তারপরে অদ্ভুতের আহমেদ বাবু ভাই বলেন, মায়া ভৌতিকতাও মেবি, মানে এরকম যত চ্যানেলগুলো আছে সবাই এক্সক্লুসিভ ঈদ কন্টেন্ট নিয়ে এসেছে, ঈদ স্পেশাল। বাট আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানি ভাই আমি হয়তো খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর না, আমার এখনও 1K সাবস্ক্রাইবারও হয়নি, বাট
আমিও তো একজন এরকম এই জনরার একজন ক্রিয়েটরই, তাই না? তো আমারও উচিত ছিল একটা হলো ঈদ স্পেশাল এপিসোড নিয়ে আসার জন্য, বাট আমি এটা পারিনি। সেজন্য আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি এখন থেকে ঈদ শেষ, কাজের চাপটা অনেকটা কমে গেছে, এবং যেই কয়দিন না আমি আবার নতুন করে আমার কাজে আবার ব্যস্ত হচ্ছি ওরকমভাবে, সেই কয়দিন পর্যন্ত চেষ্টা করব রেগুলার আপনাদের জন্য এপিসোড নিয়ে আসার জন্য। এবং আপনারাও দয়া করে ভাই একটু ঘটনা পাঠাবেন, আশা করি অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থাকেন নিরাপদে।